আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুপুর 12টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত রয়েছেন। সেখানে আরও আছেন নির্বাচন কমিশনাররাও। এছাড়া সভায় সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এদিকে দুপুর 2:30টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বিএনপি। কোনো ব্যক্তিকে শক্তিশালী করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে গড়ে তুলতে হবে, আর সাংবাদিকরা যেন দেশের পক্ষে থাকে। জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে অতীত ভুলে গিয়ে অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাবে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণে মবক্রেসি হয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, ভবিষ্যতে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে ও জাতীয় কবির সমাধি সংলগ্ন প্রবেশপথে মানুষের উপস্থিতি চোখে পড়েছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন। শোক আর ভালোবাসার মিছিলে পুরো এলাকা হয়ে উঠেছে শোকাবহ। আবির আহমেদের রিপোর্ট। শরীফ ওসমান হাদি এক নাম, এক আগুন, এক উচ্চারণ। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা। গতকাল লক্ষ পায়ের শব্দে কেঁপে উঠেছিল মাটি, জানাজায় জমেছিল মানুষ, শোক নয়, ছিল প্রতিজ্ঞা। এই কাঠের খাটিয়ায় যে মানুষটি শুয়েছিলেন, তিনি শুধু একজন মুখপাত্র ছিলেন না, ছিলেন ইনকিলাবের ভাষা। হাত তোলা দোয়ায়, ভেজা চোখের নীরবতায় মানুষ যেন বলছিল, তুমি একা ছিলে না। আমি বড় হয়ে হাদি হব, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কণ্ঠস্বর হব। আমার হাদির জন্য আমি ওই 4 দিন কাঁদতে কাঁদতে আমার কালকে আমি খাওয়া দাওয়া করিনি আমার বাবার জন্য। ওনার বক্তৃতা, কথা মানুষের, বেশিরভাগ মানুষের আবেগের সাথে জড়িত। সবাই যেন হাদি হয়ে উঠতে চাচ্ছে। জানাজা শেষে বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন আরেক বিদ্রোহ। নজরুলের পাশে হাদি ইতিহাস যেন নিজেই কলম ধরল। একজন লিখেছিলেন আগুনে আগুনে, আরেকজন বলেছিলেন কণ্ঠে কণ্ঠে। দুজনেই আজ নীরব, কিন্তু আগুন এখনো জ্বলে। আজও মানুষ আসে কবরের পাশে দাঁড়িয়ে, ফিসফিস করে বলে, তুমি থাকলে সহজ হতো লড়াই। হাদি আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে নতুনভাবে জন্মগ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে অনেক নতুন সন্তানের নামও হাদি রাখছে। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে বিদ্রোহী করতে হয়। বাতাসে ভেসে আসে একটাই কথা, ইনকিলাব থামে না।
মানুষ মরে কিন্তু কণ্ঠে বেঁচে থাকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনায় খুনিদের এখনও গ্রেফতার করতে না পারায় সরকারের সমালোচনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ফজর নামাজের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, ওসমান হাদিরা বৈষম্য, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে গেছে। তাদের দেখানো পথেই কাজ করবে জামায়াতে ইসলামী। নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছেন না মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, শহীদ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় জাতি হতাশ হয়েছে। সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজিত দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা দেশে আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায় তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা হাদির খুনিদের পালানোর সুযোগ করে দিয়েছে কিনা এমন প্রশ্নও করেন তিনি। আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে ফ্যাসিস্টদের পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন গোলাম পারওয়ার। প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার, না দেখার ভান করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেল 13ই ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশি 6 সেনা সদস্যের নামাজে জানাজা শেষে মৃতদেহ পাঠানো হয়েছে নিজ নিজ গ্রামে। সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। প্রত্যেকের নিজ নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় আজই তাদের দাফন সম্পন্ন হবে। HM মেহেদী হাসানের রিপোর্ট। সুদানের আবেই অঞ্চলে গেল 13 ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলার শিকার হয়ে মারা যান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত 6 বাংলাদেশি সেনা। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছে। এরপর রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। শান্তি কামনায় করা হয় দোয়া। জানাজায় অংশ নেন 3 বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফুল দেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান জাতিসংঘের প্রতিনিধি। নিহত সেনা সদস্যদের পরিবারের কাছে তুলে দেন বিশেষ সম্মাননা স্মারক। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তেজগাঁও পুরানো বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে করে নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে নিহতদের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। সেখানে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার বীরুত্তমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে দুপুর 1:45 এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। জানাজায় আরও অংশ নেন 3 বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে AK খন্দকারকে গার্ড অব অনার দেওয়া হয়। AK খন্দকার বীরুত্তম শনিবার সকাল 10:35 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 95 বছর।
মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি মুক্তিবাহিনীকে বিজয়ের দিকে নিয়ে যান। স্বাধীনতার পর তিনি প্রথম বিমান বাহিনী প্রধান নিযুক্ত হন এবং তার নেতৃত্বেই বিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠিত হয়। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ পিছিয়ে আগামী 23 ডিসেম্বর করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের নতুন তারিখ ঘোষণা করেন। অভিযোগ গঠনের শুনানিতে গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য রয়েছে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। বাণিজ্যিক কেন্দ্র নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 5 সংসদীয় আসনে তৈরি হয়েছে ভোটের নতুন সমীকরণ। নিরাপত্তা শঙ্কায় চলতি সপ্তাহে সরে দাঁড়িয়েছেন বিএনপি প্রার্থী। আর এতে নারায়ণগঞ্জ 5 আসন নিজেদের করে নিতে তৎপর জামায়াতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দল। স্থানীয় ভোটাররা বলছেন, বাণিজ্যিক এ নগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ভূমিকা রাখতে পারবেন এমন ব্যক্তিকেই এমপি হিসেবে চান তারা। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। শীতলক্ষ্যা নদীর স্রোতের বিপরীতে দীর্ঘ 1 যুগ বৈঠা হাতে খেয়া পারাপার করছেন মকবুল হোসেন। নির্বাচন এলেই ভোট আর রাজনীতির খোঁজ রাখেন তিনি, কিন্তু বরাবরই জনপ্রতিনিধিরা আশা ভঙ্গ করেছেন তার। আমরা যে কাজ করতে আছি, আমরা কেউ কাজ করে, আমরা কষ্ট করতে আছি, ওই তো আমরা দিনমজুর কাজ করে খাইতেছি, আমরা কষ্ট করে বুঝতে আসলাম। সুস্থ নির্বাচন আমরা ভালোভাবে চলতে পারি, ভালো চলতে এটা আমরা চাই। বাণিজ্যের অন্যতম কেন্দ্র এই নারায়ণগঞ্জ 5 আসনটিতে সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড ও 5টি ইউনিয়ন নিয়ে গড়ে উঠেছে। নতুন সীমানা নির্ধারণে বাদ পড়েছে 2টি ইউনিয়ন। ভোটের মাঠে লড়াই হতে পারে বিএনপি বনাম জামায়াতে ইসলামীর মধ্যে। গতবার আমি ভোট দিতে পারিনি, কেন্দ্রে গেছি, যাই দেখে আমার ভোট হয়ে গেছে। সবাই ভালোভাবে ভোটটা দিতে পারে, যে এই আমরা চাই। গণভোট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি এখনো ভোট দেই নাই, সো ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান চলতি সপ্তাহে নির্বাচন না করার ঘোষণা দেন। এর 2 দিন পর আবারও সিদ্ধান্ত বদল করেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এবং তরুণ, যুবক, প্রবীণ যেইভাবে আসলে আমাকে ফিরে আসার জন্য আহ্বান জানায়, সেটা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সবার দিকে তাকিয়ে আসলে এখানে ফিরে আসা এবং যে নিরাপত্তার ইস্যুর কথা আমরা বলেছিলাম সেটা সেই রকমের না। আমরা বিভিন্ন জায়গায় আলাপ করে দেখেছি, বিভিন্ন এজেন্সির সাথে আলাপ করে দেখেছি। অপরদিকে প্রার্থী নিয়ে জটিলতা নেই জামায়াত ও এনসিপির। কে আমার প্রার্থী হবে, কি হবে, এটা আমাদের ভাবার বিষয় নেই। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ ইসলামকে দেখার জন্য, ইসলামের বিজয়কে দেখার জন্য তারা প্রত্যাশা করছে। আমরা কোনো কিছু নিতে চাচ্ছি, সুযোগ এটা কিছু না। আজকে যদি জামানত হারানোর মতো অবস্থা থাকতো, সেটার রেসপন্স বাংলাদেশের জনগণ আসলে করত। আমরা দেখতাম, আপনারাও দেখতেন। আর যারা বলছেন তারা আসলে ভয়ে বলছেন। এই জায়গায় জামানত হারানোর কিছু নাই। যানজট, চাঁদাবাজি, ভাঙাচোরা সড়ক আর ময়লার ভাগাড়ের দুর্গন্ধে রাজধানীর নিকটবর্তী এই জেলাটির বাসিন্দারা চান এর সমাধান করবে নতুন কোনো জনপ্রতিনিধি। অতীতে এই আসনটির ভোটার উপস্থিতির হার জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে। শীতলক্ষ্যা পারের এই আসনটিতে গেল কয়েক দশক ছিল ওসমান পরিবারের দখলে, তবে এবার সে রীতি ভাঙতে যাচ্ছে। উৎসব মুখর পরিবেশে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে উদ্গ্রীব স্থানীয় ভোটাররা। নাজিবুর রহমান, NTV নিউজ, নারায়ণগঞ্জ।
চট্টগ্রামে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে এস আলম গ্রুপের ৩ প্রতিষ্ঠানের নামে ৬,২৪২ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের পরিচালক সাইফুল আলম মাসুদ, আব্দুস সামাদ, ফারজানা পারভিন সহ ৯০ জনের বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। সকালে মামলা ৩টি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলার এজাহারে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, এস আলম ভেজিটেবল এডিবল অয়েল লিমিটেড ও এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের নামে চট্টগ্রামে জনতা ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৬,২৪২ কোটি টাকা ঋণ নিয়ে সে টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয় ২০০৫ সালের ১০ই মে থেকে ২০২৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত জনতা ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ১,৯৪২ কোটি ৫৫,৮৯,০০০ টাকা এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডকে বিভিন্ন সময়ে ঋণ দেওয়া হয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বুইসা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম বুইসাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দুপুরে ব্রিফিংয়ে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চান্দগাঁও থানার ফিনলে সাউথ সিটি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২১শে জুলাই চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও কাঁচাবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেম্পো বাহিনী এবং বুইসা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। সেই ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বুইসা বাহিনীর ১১ সদস্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ গ্রেফতার হলেও পালিয়ে যায় শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম প্রকাশ বুইসার বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ এবং চকবাজার থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা এবং মাদকের ৪২টি মামলা রয়েছে। দেশে প্রবাসী আয়ের গতিপথ আবার আগের ধারায় ফিরেছে। যেসব দেশে বেশি সংখ্যক বাংলাদেশি আছেন সেগুলো থেকে এখন বেশি করে রেমিটেন্স তথা প্রবাসী আয় আসছে। শীর্ষস্থানে আবারও ফিরে এসেছে সৌদি আরব। সৌদি আরবের পেছনে রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। গত জুলাই থেকে নভেম্বর ৫ মাসের প্রবাসী আয় পর্যালোচনার পর এমন চিত্র দেখা গেছে। যুক্তরাজ্য থেকে ১৬৭ কোটি, সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫৮ কোটি, মালয়েশিয়া থেকে ১৪৩ কোটি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৩ কোটি ডলার এসেছে। একই সময়ে ইতালি থেকে ৮৩ কোটি, ওমান থেকে ৭৭ কোটি, কুয়েত থেকে ৬৪ কোটি, কাতার থেকে ৫৯ কোটি ও সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদেক, মিটিংয়ের বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানান। তৌফিক, আপনি যেমনটি জানিয়েছিলেন যে সকালবেলা যে ৩ বাহিনীর প্রধানদের সাথে যে বৈঠকটি শেষ হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি যে অন্যান্য বাহিনী, বিশেষ করে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার এবং অন্যান্য যে বাহিনী আছে, এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, সিআইডি, এনএসআই, যারা আছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আজকে একসাথে বৈঠক হয়েছে এবং এই বৈঠক প্রায় শেষের দিকে আমরা যতটুকু জানতে পেরেছি এর এজেন্ডা হচ্ছে যে আগামী যে সংসদ নির্বাচন, যেটি আপনি জানেন যে 12 ফেব্রুয়ারি হবে, সেটিকে সুষ্ঠু এবং সফলভাবে করার জন্য তাদেরকে অলরেডি আপনি জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং সেনা, নৌ এবং বিমান বাহিনী তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতে পারবে। তবে গত 14 তারিখ তারা যেটি আবেদন করেছেন যে তারা ভোট কেন্দ্রে ঢুকে যেন তারা কাজ করতে পারেন এবং সাথে সাথে যে প্রধানত যে আইন অনুযায়ী যে প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া তারা ভেতরে ঢুকতে পারেন না, কিন্তু এবার তারা সরাসরি চেয়েছিলেন যে তারা ভেতরে ঢুকে যেন সব ধরনের যদি কোনো সহিংসতা হয় কিংবা অন্য কোনো কিছু হয় সেগুলো যেন তারা নিয়ন্ত্রণে নিতে পারেন এবং শান্তিপূর্ণ ভোট যেন চালিয়ে যেতে পারে সেই বিষয়টি তারা দেখভালের জন্য তারা অবস্থান করতে পারেন, এ ধরনের ক্ষমতা তারা চেয়েছেন। তার পাশাপাশি গোয়েন্দা বাহিনী যারা রয়েছে তারা যেন মাঠ পর্যায়ে সাথে সাথে যেই মব বা যে সহিংসতাগুলো হবে সেগুলো যেন নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা নিতে পারে, এই ধরনের নির্দেশনাগুলো আজকে তারা চাওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছুক্ষণের মধ্যে জানানো হবে আসলে কোন কোন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তৌফিক। নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাদেক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বিএনপি, কোনো ব্যক্তিকে নয়। এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন তাদের দল স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে না। গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অন্যদিকে গণমাধ্যমের প্রতিনিধিরা বলেছেন সবাই ঐক্যবদ্ধ না হলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক ও কর্তা ব্যক্তিদের সাথে মতবিনিময়ের এই আয়োজন করে বিএনপি।
সম্প্রতি দুটি পত্রিকার কার্যালয় সহ বেশ কিছু স্থানে ঘটে যাওয়া হামলায় উদ্বেগ প্রকাশ করে সিনিয়র সাংবাদিকরা বলেন, চলমান সংকট সময় থেকে উত্তরণে দরকার সবার ঐক্য। যে সময়টা যাচ্ছে, আগামী দিনগুলি কেমন যাবে, আগামী 2টা মাস কেমন চলবে, বিগত কয়েকদিনের যে ঘটনা তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। নিরপেক্ষ সাংবাদিকতায় বিএনপির সহযোগিতা প্রত্যাশা করেন সাংবাদিকরা। সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনুস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন। বিএনপি নেতারা বলেন, তাদের দল গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করবে। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক করার কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। জনগণ রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে অতীত ভুলে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশকে এগিয়ে নেবার কথা জানান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া 7 আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া 6 সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় এবং নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় দলের চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লা 6 আসনের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট গোলাম মুস্তফা। রংপুর 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের এবং 4 আসনে দলের প্রার্থী শাহ মাহবুবুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গেল 13 ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশি 6 সেনা সদস্যের নামাজে জানাজা শেষে মৃতদেহ পাঠানো হয়েছে নিজ নিজ গ্রামে। সকালে ঢাকা সেনানিবাসে সেনা কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এইচএম মেহেদী হাসানের রিপোর্ট। সুদানের আবেই অঞ্চলে গেল 13 ডিসেম্বর সন্ত্রাসী ড্রোন হামলার শিকার হয়ে মারা যান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত 6 বাংলাদেশি সেনা। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছে এরপর রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। শান্তি কামনায় করা হয় দোয়া। জানাজায় অংশ নেন 3 বাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ফুল দেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানান জাতিসংঘের প্রতিনিধি। নিহত সেনা সদস্যদের পরিবারের কাছে তুলে দেন বিশেষ সম্মাননা স্মারক। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তেজগাঁও পুরানো বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে করে নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে নিহতদের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। এইচএম মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।
ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ এর এই জওয়ানকে আটক করে বিজিবি। তিনি 174 বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। আটক বিএসএফ সদস্য জানায়, গরু পাচারকারীদের তাড়া করতে গিয়ে কুয়াশায় পথ ভুলে তিনি বাংলাদেশে ঢুকে পড়েন। মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন আওয়ামীপন্থী ডিন স্বপদে বহাল থাকার অভিযোগে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাদের অপসারণের দাবিতে দুপুরে ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। গত 17 ডিসেম্বর আওয়ামীপন্থী ডিনের মেয়াদ শেষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, ভর্তি পরীক্ষার জন্য নতুন করে ডিনদের নির্বাচন দেয়া সম্ভব হচ্ছে না। সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া এবং ধামরায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন শেষে মামলার প্রত্যাহার সহ 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে থাকা 6 বাংলাদেশি সেনা সদস্যের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে কর্পোরাল মাসুদ রানার লাশবাহী হেলিকপ্টার নাটোরের লালপুর উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে জাতিসংঘের পতাকা মোড়ানো তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বোয়ালিয়াপাড়ায়। বাড়িতে নেয়ার পর শুধুমাত্র মা, স্ত্রী, কন্যা এবং নিকটাত্মীয়দের দেখানোর পর স্থানীয় স্কুল মাঠে গার্ড অফ অনার এবং জানাজা শেষে দাফন করা হয় মাসুদ রানার লাশ। এছাড়া কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম এবং সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার লাশ গার্ড অফ অনার শেষে দাফন সম্পন্ন হয়েছে। বিএনপি অতীতে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে, ভবিষ্যতেও করবে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি গণতন্ত্রের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবদান ও ত্যাগের কথা স্বীকার করেন। বিএনপি দেশের জন্য যে পরিকল্পনা করে তা দল থেকেই বাস্তবায়ন শুরু করেন বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে সারা দেশে তরুণ প্রজন্মের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে। এছাড়া আওয়ামী লীগ আমলের ভগ্ন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় বিএনপি। বলেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তাঁর দল। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। নির্বাচনের সুষ্ঠু ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাবে সেনা, নৌ, বিমান, পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী। আগারগাঁওয়ে 3 বাহিনী প্রধান, পুলিশ, র্যাব ও বিজিবি সহ গোয়েন্দা বাহিনীর সঙ্গে দিনব্যাপী বৈঠক শেষে একথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ওসমান হাদি হত্যা সহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উন্নতি ও নির্বাচনের আগে ভোটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন। সোমবার দিনের শুরুতে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা। পরে দ্বিতীয় দফায় বৈঠকে গোয়েন্দা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে আবারও 2 ঘন্টার বেশি সময় ধরে চলে আলোচনা। এসব বৈঠক শেষে ইসি কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক ঘটনার কারণে নির্বাচন পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গাতে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, কিছুটা হলেও তো এটা নির্বাচনের পরিবেশের উপর প্রভাব ফেলে, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে যাচ্ছি, নির্বাচনের পরিবেশ ডেফিনেটলি বিঘ্নিত হচ্ছে।
এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিশেষ গোষ্ঠীর চোরাগোপ্তা হামলার বিষয়ে বাহিনী ও গোয়েন্দাদের সতর্ক করা হয়েছে। সার্বিকভাবে যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। যে যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, চোরাগুপ্তা হামলা হচ্ছে যারা হেরে যায় তাদের একটা কৌশল। এইগুলোকে প্রতিহত করার জন্য যা যা মেজার নেওয়া প্রয়োজন সেগুলো নিতে হবে। তারপরে তার যদি কেউ এগুলো ঘটানোর দুঃসাহস দেখায় তারা যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। গোয়েন্দা সংস্থা সহ বাহিনী সমূহকে আমরা এটার ব্যাপারে সচেতন করেছি। ধাপে ধাপে সেনাবাহিনী মোতায়েন শুরু হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। হাদি হত্যাকাণ্ডে প্রধান আসামি ফয়সাল করিমের শেষ অবস্থান কোথায় পুলিশের কাছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম। সচিবালয়ে পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ সংবাদ সম্মেলনে সব তথ্য দেন পুলিশের এই কর্মকর্তা। বলেন, 12 ডিসেম্বর হাদি গুলি করার পর ঘাতক ফয়সাল দেশের সীমান্ত পার হয়ে চলে গেছে এমন তথ্যে এখনও নিশ্চিত নয় পুলিশ বাহিনী। তবে ফয়সালের বর্তমান অবস্থা নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান তিনি। গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে বলেও বৈঠকে জানানো হয়। ব্যক্তিগত শত্রুতা নয়, রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। ওসমান হাদি হত্যার সাথে জড়িত যাদের নাম আসছে তাদের অনেকেই নজরদারিতে আছে বলে গণমাধ্যমকে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আশা প্রকাশ করেন, ওসমান হাদির মৃত্যু নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ব্যাহত হবে না। এদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা হাদির হত্যাকারীদের বিচারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলায় জাতি হতাশ হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। রোববার ফজরের নামাজের পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করতে যান জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে জামায়াতের আমির বলেন, ওসমান হাদিরা বৈষম্য, দুর্নীতি ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে গেছে। তাদের দেখানো পথেই কাজ করবে জামায়াতে ইসলামী। হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এদিকে ওসমান হাদির আত্মার শান্তি কামনা করে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা দেশে আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায় তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই। কারণ ওসমান হাদি কি চাইতো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তন করে বীর প্রতীক সেতারা বেগম হল করার দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন ঘেরাও করেছে ডাকসু নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে ডাকসু হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হলের আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয়। এছাড়া জুলাই গণহত্যা সমর্থন দেয়া ঢাবি শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। এ সময় ডাকসু নেতারা বলেন, শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল তার পিতা শেখ মুজিবুর রহমান। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবরের কোনো চিহ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাকসু নেতারা।
ছাত্রদল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিধায় কোনো মব সরাসরি প্রতিহত করেনি উল্লেখ করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল যদি প্রতিরোধ শুরু করে তবে অনেক ক্যাম্পাসে অনেকেই থাকতে পারবে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দীপু চন্দ্র দাস এবং শিশু আয়েশা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় রাকিব অভিযোগ করেন, গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে একটি বিশেষ গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে। রাকিব আরও অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডে একটি বিশেষ গোষ্ঠীর কোনো প্রতিবাদ নেই, বরং তারা ছোট ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ ও প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে দায়ী করছে। উসমান হাদির উপর হামলার পরপরই বিএনপি এবং তার শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিস্ট সরকার উঠে পড়ে লেগেছে। ওসমান হাদিকে হত্যা, গণমাধ্যমে হামলা, মানুষ পুড়িয়ে মারা সবকিছুই নির্বাচন ব্যাহত করারই অংশ। রাজধানীর সিরডেপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত নির্বাচন ও নাগরিক নিরাপত্তা শীর্ষক গোল টেবিল আলোচনায় এমন মন্তব্য করেন বক্তারা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন সময়ে নাগরিক ও রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয় বৈঠকে। এ সময় বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান জানানো হয়। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। আগামী 11 জানুয়ারি থেকে দ্বিতীয় বিভাগ লীগ শুরু করতে চায় বিসিবি। অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা শেষে কথা জানান সিসিডিএম-এর চেয়ারম্যান আদনান রহমান দীপন। যদিও আলোচনায় অংশ নেয়নি বিসিবি টুর্নামেন্ট বয়কট করা ক্লাবগুলো, তাই 14 দল নিয়ে আলোচনা করেছে সিসিডিএম। তাদের দাবিতে টুর্নামেন্ট পিছিয়ে নেওয়া হয়েছে বলে জানান দীপন। 1, 2 ও 3 জানুয়ারি অনুষ্ঠিত হবে দলবদল। প্রথম বিভাগের অভিজ্ঞতায় বয়কটের শঙ্কা থাকলেও তালিকায় থাকা 24 দল নিয়েই সূচি করার কথা জানিয়েছেন তিনি। কোনো দল মাঠে না আসলে তাদের অবনমন করে দিয়ে প্রয়োজনে নতুন করে সূচি করা হবে। তবুও মাঠে খেলা গড়াতে চায় তারা। প্রথম বিভাগে অংশ না নেওয়া ক্রিকেটারদের টুর্নামেন্ট নিয়ে আগামী 24 তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান। আমি সময়ের প্রতি বিশ্বাসী, ধৈর্য আমাকে ধরতেই হবে। এখনও উদার আহ্বান জানিয়ে যাচ্ছি সবাইকে খেলার জন্য। লেটস সি সেকেন্ড ডিভিশনটা কী হয়, দেন থার্ড ডিভিশন, প্রিমিয়ার, এটা তো প্ল্যানে আমরা আগাচ্ছি। আমি আগের ফর্মেটই থাকবো, আমি 24টা টিম ধরেই করব। লেটস সি লিগ শুরু হওয়ার পর যেমন ফার্স্ট ডিভিশনে আমাদেরকে পরে চেঞ্জ করতে হচ্ছে, ফর্মেট চেঞ্জ করিনি, টিমগুলি ওয়াকওভার দিয়ে আসবে না, সেই জন্য সেকেন্ড ডিভিশন আমাকে লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। বাংলাদেশ ফুটবল উন্নয়নে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদেশে ফুটবলে প্রতিভা তুলে আনতে বাফুফের সঙ্গী হতে চান তারা। রোববার ফুটবল ফেডারেশনের এক আলোচনা শেষে কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মেলার। বাফুফের সভাপতি তাবিত আওয়াল এবং নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকের পর ফুটবল টার্ফও পরিবর্তন করেন মেলার। এ সময় নারী দলের সাফল্য সহ বেশ কিছু কার্যক্রম তুলে ধরা হয়। পরে বাফুফের সংলগ্ন ফুটবল টার্ফ পরিদর্শন করেন মেলার। ঘরোয়া ফুটবলের অবকাঠামো যে আন্তর্জাতিক মানের নয় সেটাও জানেন তিনি। তবে ফুটবল নিয়ে এদেশের মানুষের উন্মাদনা আকৃষ্ট করেছে মেলারকে, তাই এগিয়ে আসতে চায় ইউরোপীয় ইউনিয়ন। অল্প সময়ের মধ্যে এই আলোচনায় নতুন দুয়ার খুলতে পারে এদেশের ফুটবলের জন্য, এমনটাই প্রত্যাশা করছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। আমরা ফুটবলে বাংলাদেশকে সহায়তা করতে চাই। এখানে অনেক প্রতিভা আছে যারা এখনো সুপ্ত অবস্থায় আছে, তাদের বের করে আনতেই বাফুফেকে আমরা সহায়তা করব। বাফুফে আমাদের একটি আনুষ্ঠানিক পরিকল্পনা দিবে, সেই অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন সহায়তা প্রদান করবে। কিছু কিছু সাকসেস স্টোরিজও আছে, এই সবগুলা কিন্তু হেল্প করে যে ইউরোপিয়ান ইউনিয়নে আলটিমেটলি যারা ডিসিশন মেকার তাদেরকে কনভিন্স করার জন্য অ্যান্ড তাদেরকে সহজ করে বোঝানোর জন্য। অ্যান্ড তারা বিশ্বাস করে যে স্পোর্টসে একটা অবদান রাখলে তাহলে স্পোর্টসের মাধ্যমে গ্রেটার বাংলাদেশের একটা গুডউইল ওনারাও তৈরি করতে পারবে বিটুইন দ্য টু অর্গানাইজেশনস।